হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 10 জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারটা পড়াবো, যার নাম হলো বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ। তো এই চ্যাপ্টারটাতে তোমরা নদী, হিমবাহ, বায়ু ও জলধারার মিলিত কার্য, হিমবাহ ও জলের মিলিত কার্য, এই পাঁচটা তোমাদেরকে পড়তে হবে। এই পাঁচটারই ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, এই দুটো করে তোমাদের পড়তে হবে। তো ফার্স্ট পার্টে আমি তোমাদের নদীর কাজ দিয়ে শুরু করছি, এবং এই নদীর কাজ বা হিমবাহের কাজ, বায়ুর কাজ যেগুলোই তোমরা পড়বে, এগুলো জানার আগে তোমাদের জানতে হবে যে বহির্জাত প্রক্রিয়াটি কী। এইগুলো সম্পর্কে তোমরা বইতেও পাবে, এগুলো কিন্তু বইতে ইন ডিটেলসে লেখা আছে। আমি তোমাদের আজকে একটা নোট প্রোভাইড করব, যেটা দেখে পড়াবো, যেটার মধ্যে ডায়াগ্রাম, লেখা দুটোই আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বইটা পড়তে হবে। অনেক বই আছে এবং বইয়ের নামগুলোও আমি পরে মেনশন করে দেবো, তো সেই বইগুলো দেখে তোমরা এগুলো রেডি করবে বা মুখস্থ করবে। আর এই একটা নোট আমি বানিয়েছি, সেইটা দেখে আমি তোমাদেরকে পড়াবো। সেই নোটটা যদি তোমরা চাও, সেই পিডিএফটা যদি চাও, তাহলে আমি এখানে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা মেসেঞ্জারে গিয়ে আমাকে পিন করবে, আমি তোমাদেরকে পিডিএফটা ফরওয়ার্ড করে দেবো। 2026-এ ক্লাস 10-এর এটা ফার্স্ট ক্লাস। কদিন বাদেই মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তারা 10 থেকে 11-এ উঠবে, আর তোমরা যারা 9 থেকে 10-এ উঠবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তাই এই ভিডিওটা প্রত্যেকে দেখো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক দাও। কোনো রকম অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাও, আমি সবাইকে রিপ্লাই করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। প্রচুর শেয়ার করো, যাতে এই ভিডিওটা থেকে সবাই উপকৃত হয়। প্রথমে আসছি, বহির্জাত প্রক্রিয়া কি? এক্সোজেনিক প্রসেস, এটা কি জিনিস? বহির্জাত, এই কথাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, বহির্জাত মানে হলো বাইরের দিক। বহির্জাত কথার অর্থ কি? বাইরের দিক। আচ্ছা, আগে আমি তোমাদের একটা কথা বলি। এখানে লেখা আছে নদীর কাজ। নদীর তিনটি কাজ, এক হলো ক্ষয়কার্য, 2 বহন কার্য, 3 সঞ্চয় কার্য। এই তিনটি কাজ পড়ার আগে তোমাদের আগে নদীর কাজ, নদী কিভাবে কাজ করে, ক্ষয় কাজ করে কিভাবে, বা বহন কাজ, সঞ্চয় কাজ, এগুলো কি করে করে, সেইটা আগে তোমাদের পড়তে হবে। না হলে তোমরা এর পরে যখন এই কাজগুলোর ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেইটা যখন পড়তে যাবে, তখন তোমরা বুঝতে পারবে না। তাই আগে তোমাদের বহির্জাত প্রক্রিয়া কি এটা পড়তে হবে, এবং নদীর কাজ কি এইটা তোমাদেরকে আগে পড়তে হবে। ছোট একটা কনসেপচুয়াল ধারণা তোমাদের আগে করতে হবে। তারপর তোমরা নদীর কাজ যখন পড়বে, তখন তোমরা বুঝতে পারবে যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কার্য, বহন কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং কেন তৈরি হচ্ছে। তাহলে এর আগে তোমাদের জানতে হবে বহির্জাত প্রক্রিয়া কি। বহির্জাত প্রক্রিয়া হলো বাইরের প্রক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে যে প্রক্রিয়াগুলো ঘটে, ভূমির উপর যে কাজগুলো হয়, তাকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। এর ঠিক উল্টো কি? যেগুলো ভূপৃষ্ঠের ভেতরে ঘটে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, কেবলমাত্র অনুভব করতে পারি, সেগুলো হলো অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া যেগুলো আমরা চোখে দেখতে পাই, অর্থাৎ নদী যখন ভূমির উপরে কাজ করে, হিমবাহ কাজ করে, বায়ু কাজ করে, সেগুলো কিন্তু আমরা নিজের চোখে দেখতে পাই। হয়তো আমরা ইনস্ট্যান্ট দেখতে পাই না, কিন্তু আগামী 10-20 বছরের মধ্যে দেখতে পাই। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি। আমার বাড়ির সামনে অনেকগুলো গঙ্গার ঘাট আছে, ঠিক আছে? আমি যখন ছোটোবেলায় গঙ্গার ঘাটগুলোতে যেতাম, তখন দেখতাম যে এপার থেকে ওপার পরিষ্কার দেখা যাচ্ছে, মাঝে কোনো চড়া নেই। কিন্তু আগামী 10 বছর পর যখন আমি আবার ওই গঙ্গার ঘাটে গেলাম, দেখলাম মাঝে একটা চড়া হয়ে গেছে, কিন্তু সেই চড়াটাতে মানুষ যেতে পারে না, অর্থাৎ গিয়ে দাঁড়ালে হয়তো প্রবলেম হবে, মাটিটা ধসে যাবে, সেইভাবে পলিটা গঠিত হয়নি। কিন্তু তারও 5 বছর পর যখন আমি গেলাম, তখন দেখলাম ওখানে আগাছা জন্মেছে, ছোট গাছ হয়েছে। তারপরে আবার কিছু বছর পর যখন গেলাম, দেখলাম নৌকো করে এখন ওই চড়াতে কিন্তু সবাই পিকনিক করতে যায়। তাহলে 15 বছর আগে কিন্তু এই জিনিসটা ছিল না, এই চড়াটা ছিল না, হঠাৎ করে হয়েছে। কি করে হয়েছে না, নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয় কার্যের ফলে এই চড়াটি গঙ্গার মাঝে গঠিত হয়েছে, যেটা আগে ছিল না। তাহলে এটা আমরা ইনস্ট্যান্ট দেখতে পেলাম না, এই বহির্জাত প্রক্রিয়াটা, এটা আমরা আগামী 10 থেকে 20 বছরের মধ্যে বা ভবিষ্যতে দেখতে পাবো। এটা সাথে সাথে হয় না, হতে টাইম লাগে। কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া,
যেমন উদাহরণ হলো ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাত, এগুলো তৎক্ষণাৎ হয়, এগুলো আমরা চোখে দেখতে পাই না। এগুলো যখন ভূপৃষ্ঠের বাইরে এর প্রভাবটা ঘটে আমরা প্রভাবটা দেখতে পাই, কিন্তু ভূপৃষ্ঠের ভেতরে কি কার্যকলাপ ঘটছে এটা আমরা দেখতে পাই না, এটা আমরা অনুভব করতে পারি। তাহলে এটা হলো অন্তর্জাত প্রক্রিয়া। তাই এখান থেকে দুটো প্রশ্ন আসে, বহির্জাত প্রক্রিয়া কি, অন্তর্জাত প্রক্রিয়া কি, এবং এখান থেকে শর্ট কোয়েশ্চেনও আসে যে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। তাই 1 নম্বরের প্রশ্ন কেবলমাত্র তোমাদের মুখস্থ করলে হবে না, এটা কনসেপচুয়ালি তোমাদের পড়তে হবে। নেক্সট টপিক হলো পর্যায়ন বা গ্রেডেশন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, খুব ভালোভাবে পড়বে, 2 মার্কসের প্রশ্ন এখান থেকে আসে যে পর্যায়ন কি বা গ্রেডেশন কি, ভীষণ ইম্পর্ট্যান্ট। আগে 1 লাইনে আমি বলে দিই পর্যায়ন কি। বলছে অসমতল বা বন্ধুর ভূমি যখন ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে একটি সমতল ভূমিতে পরিণত হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ একটা পাহাড়, এই পাহাড়টা কিন্তু অসমতল বা বন্ধুর মানে ফ্রেন্ড, ওই বন্ধু নয়, অসমতলকে বলা হয় বন্ধুর ভূমি বা ভূপ্রকৃতি। তো এই অসমতল এবং বন্ধুর ভূমি যখন আস্তে আস্তে ক্ষয় পায়, এই জিনিসটা, এই পাহাড়টা আস্তে আস্তে ক্ষয় পায় এবং দেখা যায় লাস্টে একটি সমতল ভূমিতে পরিণত হয়েছে। তো এই যে পর্যায়টা, যে পর্যায়ে এটি ক্ষয় পেতে পেতে ধীরে ধীরে এই সমতল ভূমিতে পরিণত হয়, এই পর্যায়টাকেই বলা হয় পর্যায়ন বা গ্রেডেশন। এর দুটো পদ্ধতি আছে, 1 হলো অবরোহণ আর 2 হলো আরোহণ। এই দুটোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবরোহণ ডিগ্রেডেশন আর আরোহণ হলো অ্যাগ্রেডেশন। দেখতেই পাচ্ছ পর্যায়িত ভূমি কিন্তু দুটো পদ্ধতিতে তৈরি হয়, 1 হলো অবরোহণ প্লাস আরোহণ। দুটো পদ্ধতিতে তৈরি হয় কি পর্যায়িত ভূমি। অবরোহণ কি, একটি উঁচু স্থান যখন নিচু হয়ে যায় সেই পদ্ধতিটাকে বলে অবরোহণ। আর আরোহণ কি, একটা নিচু স্থান, এই স্থানটা কিন্তু অলরেডি নিচু, এই যে পর্যায়নটা ঘটছে এর ফলে ক্ষয়জাত পদার্থগুলো যখন এইখানে জমা হয়ে ধীরে ধীরে এটি ভরাট হয়ে যাচ্ছে, তখন সেই নিচু স্থান ভরাট হওয়ার পদ্ধতিটিকে বলে আরোহণ। এবং সবশেষে সমুদ্র তল মানে সমুদ্রের তলদেশ, এইখানে কিন্তু শেষ ক্ষয় হয়, এরপরে কিন্তু আর কোথাও ক্ষয় হওয়ার জায়গা নেই। সমুদ্র তলদেশের নিচে আর কি ক্ষয়ের জায়গা আছে? তার নিচে কি আর কোনো ভূমি থাকে? থাকে না। তাহলে এখানে আর ক্ষয় হওয়ার জায়গা নেই, তাই সমুদ্র তল হলো শেষ ক্ষয়সীমা, এটা মনে রাখবে। তো এখান থেকে এই প্রশ্নটাও খুব আসে যে অবরোহণ কাকে বলে বা অবরোহণ কি এবং আরোহণ কি, 2 মার্কসের করে আসে। আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য কি। এই অবরোহণ এবং আরোহণের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে, দেখতেই পেলে। অবরোহণ মানে উঁচু স্থান নিচু হওয়া আর আরোহণ মানে নিচু স্থান ভরাট হওয়া। এগুলো তোমাদের টেক্সট বুকে আরও ইন ডিটেলস আছে, তাই তোমাদের টেক্সট বুক থেকেই পড়তে হবে। এখানে ছবিগুলো যাতে তোমরা ভালোভাবে পাও এবং বুঝতে পারো, কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাই জন্য কিন্তু এই নোটটা দেওয়া। তাই তোমাদের বইটা অবশ্যই পড়তে হবে। নেক্সট হলো নদী ও জলচক্র, রিভার অ্যান্ড ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল তোমরা আগেও ছোটোবেলায় অনেকবার পড়েছো, এটা তোমরা অনেকেই জানো যে জলচক্র বা ওয়াটার সাইকেল কাকে বলে। তাও আমি একবার পড়িয়ে দিচ্ছি। প্রথমে বলেছে নদী কি, স্বাভাবিক জলধারা যা উচ্চ ভূমি থেকে উৎপন্ন হয়ে নির্দিষ্ট খাত দিয়ে প্রবাহিত হয়ে সাগর বা হ্রদে গিয়ে মেশে, তাকে আমরা বলি নদী। ঠিক আছে, নদী হলো জলচক্রের প্রধান অংশ যা পৃষ্ঠ প্রবাহ রূপে জল সাগরে ফেরায়। পৃথিবীর মোট মিষ্টি জল মাত্র 0.003%। এরকম অনেক শর্ট কোয়েশ্চেনের পুরো ভিডিও আমি এটা পড়িয়ে নিয়ে, চ্যাপ্টার পড়িয়ে নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেনের ভিডিও আমি দিয়ে দেবো, তাই শর্ট কোয়েশ্চেন নিয়ে কেউ চিন্তা করো না। আমাজন নদী কনসেপ্টটা ভালো করে পড়ো, শেখো, জানো। আমাজন নদী সবচেয়ে বেশি জল বহন করে। এখানে আর একটা জিনিস দিয়েছে, বলেছে ভূপৃষ্ঠে নিচে নদী, অর্থাৎ আমাজনের নিচে প্রায় 3000 কিউবিক মিটার বা সেকেন্ড বেগে একটি অন্তঃসলিলা নদী বইছে। ভারতীয় বিজ্ঞানী ভ্যালিয়া হামজার নামে এর নাম হয়েছে হামজা। ঠিক আছে, এবার আমি আসছি জলচক্র। দেখো এখানে জলচক্র কাকে বলে লেখা নেই, বাট জলচক্রের ছবিটা খুব সুন্দর করে আছে। কি বলছে আমি তোমাদের বুঝিয়ে বলছি। প্রথমে নদী বা সমুদ্রের জল, এটা তো একটা বিশাল জলরাশি। এই জল থেকে কি হচ্ছে,
সূর্য তাপে এই জল বাষ্পীভূত হয়ে বাষ্পীভবন প্রক্রিয়ায় এই জলীয় বাষ্প উপরে উঠে যাচ্ছে, উষ্ণ এবং হালকা হয়ে তা উপরে উঠে যাচ্ছে। তো এই প্রক্রিয়াটিকে আমরা বলছি বাষ্পীভবন প্রক্রিয়া। এটি উপরে উঠে যাওয়ার পর আরও মেঘ এর সাথে যুক্ত হচ্ছে, আরও মেঘ এর সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পরে এরা সবাই ঘন সন্নিবিষ্ট হচ্ছে, একই জায়গায় জমা হচ্ছে। ধীরে ধীরে এটি উষ্ণ এবং হালকা থেকে শীতল এবং ভারী বায়ুতে পরিণত হচ্ছে এবং এটি ঘনীভূত হচ্ছে। তখন এই যে জলীয় বাষ্পটা আস্তে আস্তে ঘনীভূত হলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ঘনীভবন প্রক্রিয়া। ঘনীভবন প্রক্রিয়া যখন হয়ে গেল, মেঘ যখন তৈরি হয়ে গেল, এই মেঘটা যখন আর ভেসে থাকতে পারবে না, এটি শীতল এবং ভারী হয়ে যাবে, তখন এটি আস্তে আস্তে ভূপৃষ্ঠের দিকে নেমে আসবে। কিভাবে নেমে আসবে? বৃষ্টিপাত রূপে নেমে আসবে কিংবা তুষারপাত রূপেও এটি নেমে আসতে পারে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি অধ্যক্ষেপণ। তাহলে দেখো কি হচ্ছে, প্রথমে বাষ্পীভবন হলো, তারপরে এর ঘনীভবন হলো। কি হচ্ছে? ঘনীভবন ঘটছে। ঘনীভবনের পরে এর অধ্যক্ষেপণ ঘটছে এবং অধ্যক্ষেপণের পরে এটি আবার পৃষ্ঠ প্রবাহ রূপে, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় রান অফ সাইকেল, পৃষ্ঠ প্রবাহ অর্থাৎ ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া, পৃষ্ঠ প্রবাহ রূপে এটা আবার সমুদ্রে ফিরে যাচ্ছে। আবার বাষ্পীভবন, ঘনীভবন, অধ্যক্ষেপণ, পৃষ্ঠ প্রবাহ। এইভাবে এই পুরো পদ্ধতিটা কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। কীরকমভাবে আবর্তিত হচ্ছে? চক্রাকারে। তাই জন্য একে আমরা বলি জলচক্র বা ওয়াটার সাইকেল। এটা তোমরা অনেকেই পড়েছো ছোটবেলা থেকে, আশা করি মানে ক্লাস 2 থেকে এটা সবার বইতে দেওয়া থাকে, এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাও আমি ছোট করে বুঝিয়ে দিলাম। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে 2 মার্কসের, যে জলচক্র কাকে বলে। নদী কি এখন আর আসে না, ঠিক আছে? তাই এই প্রশ্নটা পড়ার কোনো দরকার নেই। একটা জিনিস তোমাদের বুঝতে হবে, যে বইতে যা আছে সমস্ত পড়ে আমি চলে গেলাম, এইভাবে কেবলমাত্র সময় নষ্ট হয়, ঠিক আছে? সব পড়ে যাওয়ার থেকে আমার মনে হয় স্মার্ট ওয়ার্ক করা বেশি ভালো, অর্থাৎ কি পড়তে হবে আর কি পড়তে হবে না সেইগুলোই আমি তোমাদের পড়াচ্ছি, যেগুলো পড়তে হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো। নেক্সট টপিকে আসছি। এখানে পড়তে হবে তোমাদের নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা, ড্রেনেজ বেসিন, ক্যাচমেন্ট বেসিন, এদের পার্থক্য। এই দুটো আলাদাভাবেও তোমাদের প্রশ্ন আসে, যে নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে। এগুলো সব 2 মার্কসে প্রশ্ন আসে, ঠিক আছে? পার্থক্যের আকারে যদি পড়ে নাও তাহলে তোমাদের এদেরকে একা একাও পড়া হয়ে যাবে। মানে যদি নদী অববাহিকা কাকে বলে বা ধারণ অববাহিকা কাকে বলে আসে, তাহলে সেটাও তোমরা একটা ছকের মধ্যে দুটো পড়ে নিতে পারবে। চলো শুরু করি। নদী অববাহিকা, এই যে নদী অববাহিকা দেখতে পাচ্ছ, এইটুকু পোর্শন হলো নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা হলো এই যে ইয়েলো কালারের যে পোর্শনটা আছে, সেটা হলো ধারণ অববাহিকা। নদী অববাহিকাতে প্রধান নদী আছে, শাখা নদী আছে, উপনদী আছে। এই সব কিছু মিলে যে অঞ্চলের জল এই অঞ্চলটা দখল করে আছে, সেটাকে আমরা বলি নদী অববাহিকা। ধারণ অববাহিকা কি? কেবলমাত্র ধরে থাকে, অর্থাৎ যেটুকু জল উচ্চভূমিতে বা পার্বত্য অঞ্চলে, অর্থাৎ এই এরিয়াটাতে থাকে, যেটুকু জল উৎসতে ধরা থাকে, মানে সেখান থেকেই শুরু, জলের নদীর শুরু, সেই উৎসর ওই পোর্শনটাকে আমরা বলি ধারণ অববাহিকা বা ক্যাচমেন্ট বেসিন। আচ্ছা, এই নদী অববাহিকা পুরো একদম উৎস থেকে মোহনা পর্যন্ত বিস্তৃত। ধারণ অববাহিকা কেবলমাত্র এই উৎস অঞ্চলটাতেই কিন্তু রয়েছে। নদী অববাহিকার উদাহরণ হলো গঙ্গা অববাহিকা, যেটি ভারতের বৃহত্তম, আমাজন যেটি পৃথিবীর বৃহত্তম। ধারণ অববাহিকার উদাহরণ হলো গঙ্গার উৎস থেকে হরিদ্বার পর্যন্ত অংশ। ধারণ অববাহিকা সামগ্রিক নদীর জীবনচক্রের ক্ষেত্র, অর্থাৎ পুরো নদীটার জীবনচক্রই কিন্তু নদী অববাহিকাতে দেখা যায়। আর কি বলছে, যে ধারণ অববাহিকা কি জল সংগ্রহের প্রাথমিক ক্ষেত্র, অর্থাৎ জলটা যেখান থেকে আসছে, যেখান থেকে উৎপন্ন হচ্ছে, সেই প্রাথমিক ক্ষেত্রটা হলো ধারণ অববাহিকা। আর সামগ্রিক নদীর জীবনচক্রই হলো নদী অববাহিকা। সামগ্রিক নদী মানে পুরো নদীটা, অর্থাৎ উৎস থেকে একেবারে মোহনা পর্যন্ত। বুঝতে পারলে তাহলে? তো এখানে প্রশ্ন আসে নদী অববাহিকা কাকে বলে,
ধারণ অববাহিকা কাকে বলে, কিংবা এইভাবে আসে নদী অববাহিকা বা ধারণ অববাহিকার পার্থক্য লেখো। এইভাবেও কিন্তু ইংরাজিতে প্রশ্ন আসে, ক্যাচমেন্ট বেসিন বলতে কি বোঝো। তাই জন্য ইংরাজি টার্মগুলো ভালো করে মুখস্থ করবে। তোমরা ক্লাস 10 অনেকটাই বড়, তাই ইংরাজির সাথে বাংলা দুটোই কিন্তু তোমরা সমানভাবে মনে রাখতে পারবে, সেই জন্য দুটোই তোমরা মুখস্থ করে নেবে। নেক্সট হচ্ছে জলবিভাজিকা, দ্য ড্রেনেজ ডিভাইড। ঠিক আছে, জলবিভাজিকা এই শব্দটার অর্থ শুনেই বুঝতে পারছো, শব্দটা শুনেই বুঝতে পারছো যে অর্থটা কি। জলবিভাজিকা অর্থাৎ জলটাকে দুই ভাগে ভাগ করা, তাই তো। যে জিনিসটা এমন একটা জিনিস, একটা বস্তু, যে জিনিসটা জলটাকে দুই দিকে ভাগ করবে, সেই বস্তুটাকে আমরা বলি জলবিভাজিকা। এবার আমি কাকে বলে এটা পড়ি, তাহলে তোমরা বুঝতে পারবে। বলছে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে একে অপরের থেকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। এই জলবিভাজিকা কারা হতে পারে? কোনো পাহাড় হতে পারে, কোনো পর্বত হতে পারে, কোনো শৈলশিরা হতে পারে। অর্থাৎ এই জায়গাটা থেকে, এখানটা ধরো এখানটাতে একটা নদী রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, পাহাড়ের পেছনে লুকিয়ে আছে। তো এই নদীটা এখান দিয়ে বইছিল, প্রবাহিত হচ্ছিল। এই মাঝখানে পড়ে গেল একটা পর্বত বা একটা শৈলশিরা কিংবা একটা পাহাড় কিংবা একটা উচ্চভূমি, যার জন্য কি হচ্ছে না, নদীটা তখন দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। এই যে দুই দিকে কিন্তু নদীটা ভাগ হয়ে গেছে, এবং এই মাঝখান দিয়ে যে নদীটা বইছিল সেই নদীটাই কিন্তু দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। নদী অববাহিকা এ, এখানে নাম দিয়েছে দেখো, আর নদী অববাহিকা বি। তাহলে এই যে বস্তুটা অর্থাৎ যে পাহাড়, পর্বত, শৈলশিরা বা উচ্চভূমি নদীটাকে দুভাগে ভাগ করে দিল, সেই বস্তুটাকেই আমরা কি বলি? জলবিভাজিকা বা দ্য ড্রেনেজ ডিভাইড। যেমন ভারতের জলবিভাজিকার কটা উদাহরণ দিয়েছে: হিমালয় পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, বিন্ধ্য পর্বতমালা। বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা বা দ্য ড্রেনেজ ডিভাইড কোনটা? মধ্য এশিয়ার উচ্চভূমি বা দ্য সেন্ট্রাল এশিয়ান হাইল্যান্ডস। বুঝতে পারলে? তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, জলবিভাজিকা কি বা জলবিভাজিকা কাকে বলে। এই আঁকা সমেত, আর একটা কথা, ভূগোল মানে কিন্তু পাশে ডায়াগ্রাম করতে হবে। আঁকা সমেত তোমাদের কিন্তু প্রত্যেকটা কাকে বলে কিংবা কোয়েশ্চেনে যা আনসার করবে সেটা কিন্তু আঁকা সমেত লিখতে হবে। আঁকা ছাড়া যদি তোমরা কোনো কোয়েশ্চেনের আনসার লেখো, সেটার কিন্তু কোনো মিনিং নেই। আমি আগে প্রচুর ভিডিওতে বলেছি, আবারও এই ভিডিওতে মেনশন করছি, যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য। আর এরকম কালার করে তো তোমরা আর মাধ্যমিকে আঁকতে পারবে না, এভাবে আঁকা সম্ভব নয়। তাই তোমরা পেন্সিল দিয়ে আঁকবে এবং পয়েন্ট করবে। এবার যারা সুন্দর আঁকবে খুব ভালো, যারা সুন্দর আঁকতে পারবে না চেষ্টা করবে প্র্যাকটিস করে বাড়িতে ভালো করে আঁকার। আর অবশ্যই এরকম একটা বর্ডার দেবে আঁকার পর, এবং নিচে কিন্তু ক্যাপশন দেবে। যেরকম ফেসবুক, ইনস্টাগ্রামে ক্যাপশন লেখো, ঠিক তেমন এখানেও ক্যাপশন, চিত্র ড্যাশ দিয়ে যেটা চিত্র লিখছো সেইটা লিখতে তোমাদের হবে। যেমন এখানে জলবিভাজিকা, এই চিত্রটা অঙ্কন করা হয়েছে। ঠিক আছে? তাই আঁকা ছাড়া কেউ যদি ভাবো আমি আনসার করে আসবো এবং 2 পেয়ে যাব বা 3 পেয়ে যাব, তাহলে জানবে পাবে না। নেক্সট আসছি নদীর কয়েকটা কনসেপ্ট। যেমন নদীর উৎস, যে স্থান থেকে নদীটির উৎপত্তি হয়েছে তাকে বলে নদীর উৎস। যেমন গঙ্গার উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর একটা হচ্ছে নদীর সঙ্গম, কনফ্লুয়েন্স, দুটি নদীর মিলনস্থল, অর্থাৎ গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থল হলো এলাহাবাদ। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। নেক্সট হলো দোয়াব। দেখো দোয়াবের এখানে ছবি দিয়েছে, এইটা দোয়াব। বলছে যে দুটি নদীর মধ্যবর্তী ভূখণ্ড, এখান দিয়ে একটা নদী বয়ে গেছে, এখান দিয়ে একটা নদী বয়ে গেছে, এই দুটো নদীর মাঝে যে ভূখণ্ডটা তৈরি হয়েছে পলি জমে, সেইটাকেই আমরা বলছি দোয়াব। নেক্সট হলো মোহনা। মোহনা কি? এই যে নদীটা শুরু হয়েছিল এসে এখানে এসে মিশে গেছে, অর্থাৎ সমুদ্র বা হ্রদে গিয়ে বা সাগরে গিয়ে পড়েছে, তাকে আমরা বলছি নদীর মোহনা। নেক্সট হচ্ছে নদীর উপত্যকা, রিভার ভ্যালি। উৎস থেকে নদীর মোহনা পর্যন্ত নদীর উভয় পাশে যে উচ্চভূমি, সংকীর্ণ এবং দীর্ঘ ভূমি তৈরি করেছে তাকে আমরা বলি উপত্যকা। অর্থাৎ এই পোর্শনগুলো হলো নদী উপত্যকা।
নদীর জলক্ষরণ নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয় তাকে বলে নদীর জলক্ষরণ। নদীর ভার বা বোঝা অর্থাৎ নদীর স্রোতের সাথে এই যে নদীবাহিত পাথর, নুড়ি, বালি, পলি এইগুলো প্রবাহিত হয় তাকে আমরা বলি নদী বোঝা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে নদী উপত্যকা কি, নদী খাত কি, এবং নদী এবং মোহনার মধ্যে পার্থক্য। নদী ও মোহনার পার্থক্য এটা দেখে রাখবে, এটা কিন্তু 2 মার্কসের মধ্যে আসবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা একটা টপিকে আসছি এবং এই টপিকটা হলো নদী বর্তন। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, 2027-এ যারা মাধ্যমিক দিতে যাবে তাদের জন্য ভালো করে এটা পড়ো, এটার আমি আলাদা নোট তোমাদেরকে প্রোভাইড করে দেবো। বলছে ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীর জলের পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন। আশা করি তোমরা এইটা দেখে বা পড়ে, আমি যে রিডিং পড়ে শোনালাম কিছুই বুঝতে পারোনি, স্বাভাবিক, আমি তোমাদের সহজ ভাষায় ব্যাখ্যা করে দিচ্ছি। ধরো কোনো নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, একটা নদী প্রবাহিত হয়, প্রত্যেকটা নদীর প্রবাহ সমান হয় না, কোনো কোনো নদীতে অনেক জল থাকে, কোনো কোনো নদীতে জল অনেক কম থাকে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা নদীতে কতটা পরিমাণ জল প্রবাহিত হবে কিংবা সেই নদীর ধারণ ক্ষমতা কতটা, সেটা কিন্তু প্রত্যেকটা নদীর ক্ষেত্রে আলাদা আলাদা করে ভ্যারি করে। কোনো নদী সেই রকমই একটি নদী যখন প্রবাহিত হয় এবং সেই নদীটি সারা বছর ধরে জলের পরিমাণ তার কখনো বাড়ে কখনো কমে, যেমন একটা উদাহরণ, বর্ষাকালে দেখবে নদীর জল প্রচুর বেড়ে যায়, আবার গ্রীষ্মকালে বা শীতকালে নদী একেবারেই শুকিয়ে যায়। তাহলে কি নদীর জলের পরিমাণ হ্রাস এবং বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে কমছে, এই যে নদীর জলের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাওয়া, এই ঘটনাটাকেই আমরা বলি নদী বর্তন বা রিভার রিজাইম, ঠিক আছে। এবার এই নদী বর্তন 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো সরল নদী বর্তন। সরল নদী বর্তন হলো 1 নম্বর। সরল নদী বর্তন কি? সেটা হচ্ছে কোনো কোনো নদী বছরে মাত্র একবার তার জলের পরিমাণে পরিবর্তন হয়, অর্থাৎ বছরে একবার এর জল বাড়ে এবং কমে। সাধারণত আমাদের গঙ্গা নদী বা রাশিয়ার ভলগা নদীতে এই ধরনের নদীবর্তন দেখতে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে দ্বিমাত্রিক বা মিশ্র নদীবর্তন, ডাবল বা মিক্সড রিজাইম। এক্ষেত্রে কি হয়, এই নদীর ক্ষেত্রে বছরে 2 বার জলের পরিমাণ বাড়ে এবং 2 বার জলের পরিমাণ কমে, একে বলা হয় দ্বিমাত্রিক বা মিশ্র নদীবর্তন। এর একটা উদাহরণ হলো আমাজন। আফ্রিকার জাইরে বা কঙ্গো নদীতে এই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আর 3 নম্বর হচ্ছে জটিল নদীবর্তন। জটিল নদীবর্তন অর্থাৎ যেখানে ততোধিক 2-এর অধিক বার জল বাড়ে এবং জল কমে, একে আমরা বলি জটিল নদীবর্তন। তাহলে 3টে, একটা সরল, একটা মিশ্র বা দ্বিমাত্রিক, আর একটা জটিল। জটিল নদীবর্তনের উদাহরণ হলো ইউরোপের রাইন নদী বা উত্তর আমেরিকার মিসিসিপি নদীতে জটিল নদীবর্তন লক্ষ্য করা যায়। এই নদীবর্তনের যে 3টি পর্যায়, এই যে সরল বা ভাগ, মিশ্র, জটিল, এই ভাগগুলো যিনি আবিষ্কার করেন তার নাম হলো ফরাসি বিজ্ঞানী মরিস। কি বললাম নাম? ফরাসি বিজ্ঞানী মরিস। এই প্রশ্নটা তোমাদের 2027-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট ফর 2 মার্কস, ফর 3 মার্কস অ্যান্ড ফর 5 মার্কস। এখন খুব ইম্পর্টেন্ট, আর যাকে বলে ট্রেন্ডিং, এটা এখন ট্রেন্ডে চলছে, খুব প্রশ্ন আসছে এটা থেকে, ঠিক আছে। নেক্সট আসছি নদীর 3টে কাজ। এগুলো আমি 3টেই আলোচনা করে দিয়েছিলাম, নদীর ক্ষয় কাজ, নদীর বহন কাজ, নদীর সঞ্চয় কাজ। এই যে ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ তোমরা অনেকেই পড়ে নিয়েছো, ভি আকৃতি, আই আকৃতির উপত্যকা, তারপর গিরিখাত, ক্যানিয়ন, অনেক কিছু আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ আছে সঞ্চয় কাজের মধ্যে, বদ্বীপ আছে, এগুলো অনেকেই পড়েছো, ছোটোবেলাতে পড়েছো, ক্লাস 8-এ 6-এ একটু একটু করে সবাই পড়েছো। তো এইগুলোতে কিন্তু আমি আজকে ঢুকছি না, আমি কেবল ভূমিকাটা পড়াচ্ছি, ইন্ট্রোডাকশন পার্টটা। তো ইন্ট্রোডাকশন পার্টটা ভালো করে বুঝে নাও, পরের ভিডিওতে যখন আমি তোমাদের ক্ষয় কাজ, সঞ্চয় কাজ পড়াবো, পটাপট তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো ক্ষয় কাজ কি বলছে সবাই জানো, নদীর প্রবল স্রোতে শিলাখণ্ড যখন ভেঙে যায়, ঠিক আছে, তাকে আমরা বলি ক্ষয় কাজ, অর্থাৎ এর নিম্ন ক্ষয় ঘটে, এর পার্শ্ব ক্ষয় ঘটে।
বহন কাজ কি? এই নুড়ি পাথর বালিগুলো উচ্চ গতি থেকে যখন এরা মধ্য গতিতে বয়ে নিয়ে আসে তখন আমরা একে বলি বহন কাজ। সঞ্চয় কাজ কি? শেষে অর্থাৎ মোহনার কাছে যখন এই নুড়ি বালি পাথর এই সমস্ত জমাট বাঁধে অর্থাৎ জমে ডিপোজিশন হয় তখন আমরা তাকে বলি সঞ্চয় কাজ। তাহলে নদীর তিনটি কাজ। এবার এই যে নদী ক্ষয়টা এটা কিসের উপর নির্ভর করে? এক, জলের গতিবেগ ও পরিমাণ, অর্থাৎ জলটা কি কম বইছে নাকি খুব জোরে বইছে, মানে তীব্র বেগে বইছে নাকি কম বেগে বইছে, এটার উপর নির্ভর করে। যে কোনো নদীতে যদি জলের গতিবেগ খুব কম হয় সেখানে কি ক্ষয়কাজ বেশি হবে? নিশ্চয়ই হবে না, সেখানে ক্ষয়কাজ কমে যাবে। জলের পরিমাণ যদি কম থাকে তাহলেও ক্ষয় বেশি হবে না, পরিমাণ বেশি থাকলে ক্ষয় বেশি হবে। নদীর নিচে অর্থাৎ নদীর তলদেশে যে শিলা আছে সেই শিলা যদি কঠিন হয় তাহলে সেটা ক্ষয়প্রাপ্ত হতে বেশি সময় লাগবে, কিন্তু সেটা যদি কোমল বা নরম হয় তাহলে সেটা ক্ষয়প্রাপ্ত হতে কম সময় লাগবে। এছাড়াও নদীর বোঝার পরিমাণ অর্থাৎ নদীতে কত পরিমাণ পলি বালি কাদা আছে সেটার উপর নির্ভর করে যে নদী ক্ষয় কতটা হবে। বোঝা গেল? এবার আসছি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে যেটুকু পড়ালাম তার মধ্যে থেকে, সেটা হলো নদী কি কি পদ্ধতিতে ক্ষয় করে। এখানে প্রশ্নটা এখানে এটা ভুল লেখা আছে, এখানে হবে নদী ক্ষয় কি কি পদ্ধতিতে হয়, কি কি পদ্ধতিতে হয়। ঠিক আছে, নদী কি কি পদ্ধতিতে ক্ষয় হয়। আজকে আমার কাছে পেনটা নেই, যে পেনটা টাচ স্ক্রিনে ইউজ করে লিখতে হয় সে পেনটা আমি আজকে খুঁজে পাচ্ছি না, হাতে লিখছি আর কি, রিটেন হ্যান্ড রিটেন, যার জন্য এই রকম ধরনের হাতের লেখা হচ্ছে। তো পরের দিনকে আমি খুঁজে আবার ঠিকঠাক হাতের লেখা দিয়ে মানে ঠিকঠাক হ্যান্ড রাইটিংটা হবে। আজকে একটু কষ্ট করে এটাকে মেনে নাও, অ্যাডজাস্ট করো একটু। যাই হোক, নদীর ক্ষয়কাজের পদ্ধতি সমূহ। নদীর ক্ষয়কাজের পদ্ধতিগুলো কি কি? প্রথমে তোমাদের জানতে হবে নদী ক্ষয়, নদীর বহন কাজ। ঠিক আছে, নদীর ক্ষয় কাজ হয় কোথায়? উচ্চ গতিতে। নদীর বহন কাজ হয় কোথায়? মধ্য গতিতে। এবং নদীর সঞ্চয় কাজ হয় নদীর নিম্ন গতিতে। তাহলে ক্ষয় কাজ কোথায়? উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে, পর্বত থেকে যখন মালভূমির দিকে নদীটা নামে তখন হয় এর ক্ষয় কাজ। তো এই ক্ষয় কাজে সব থেকে বেশি নদীর দুই পাড় ক্ষতিগ্রস্ত বা ক্ষয় হয়ে থাকে। পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় দুটোই বেশি হয়, নিচের দিকে এবং পাশের দিকে দুই দিকেই ক্ষয় হয়। এবার সেই ক্ষয়গুলো কিভাবে হয়? প্রথম হলো জলপ্রবাহ ক্ষয় বা হাইড্রোলিক অ্যাকশন। নদীর প্রবল স্রোত বা ধাক্কায় নদীর তলদেশ ও দুই পাড়ের দুর্বল ফাটলযুক্ত পাথর এবং মাটি ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সাথে ভেসে যায়। জলের এই প্রবল আঘাতের ফলে যে ক্ষয় হয় তাকে আমরা বলি জলপ্রবাহ ক্ষয়। এই যে জলটা যখন ভেসে যাচ্ছে তখন এর নিচে প্রচণ্ড ক্ষয় হয় এবং এই দুই পাশে যে ধারগুলো থাকে, পাড়গুলো থাকে, এই পাড়ে কিন্তু জলের ধাক্কায় প্রচুর ক্ষয় হয়, এটাকে আমরা বলছি জলপ্রবাহ ক্ষয়। এবার আসছি অবঘর্ষ ক্ষয়, অ্যাট্রিশন। এটা কি না, এই যে নদীটা যখন বয়ে যাচ্ছে, নদীটা তো বয়ে যাচ্ছে, এর ফলে নদীর সাথে যে নুড়ি পাথর বোল্ডার বালি এইগুলো যখন বয়ে যায় সাথে, এইগুলো একসাথে একে অপরের সাথে ধাক্কা খায় কিংবা নদীর পাড়ের সাথে ধাক্কা খায়, খেয়ে এইরকম ধরনের ক্ষয় করে। এইগুলোকে বলে সংঘর্ষের ফলে যে ক্ষয় ঘটিত হয় তাকে আমরা বলি অবঘর্ষ ক্ষয়। হলো। ঘর্ষণ ক্ষয় কি? একে অপরের সাথে ক্ষয়প্রাপ্ত ঘটে। আগে ঘর্ষণ ক্ষয়টা আমি দাগ দিয়ে দিয়েছিলাম, যাই হোক অবঘর্ষ ক্ষয় এইটা। ঘর্ষণ ক্ষয় কি? নিজেদের মধ্যে যখন এরা নিজেদের মধ্যে পরস্পরদের সংঘর্ষ হয় তখন তাকে আমরা বলি ঘর্ষণ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়ের ইংরেজি হলো অ্যাব্রেশন আর ঘর্ষণ ক্ষয়ের ইংরেজি হলো অ্যাট্রিশন। আগের বার আমি দেখেছিলাম ভুল, বাই মিস্টেক বলে ফেলেছি, এখন আমি কারেক্ট করে দিলাম। নেক্সট বলছে দ্রবণ ক্ষয় বা সলিউশন। অর্থাৎ কি? নদীর জল যখন চুনা পাথর ডলোমাইট বা খনিজ লবণের মতো সহজেই গলে যায় এমন শিলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তখন জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শিলাগুলো গলে বা দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে আমরা বলি দ্রবণ ক্ষয়। তাহলে বুঝতে পারলে চার ধরনের ক্ষয় কি কি? একটা হলো জলপ্রবাহ, 2 নম্বর হলো অবঘর্ষ, 3 নম্বর ঘর্ষণ এবং 4 নম্বর দ্রবণ ক্ষয়। এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো এই অবঘর্ষ ক্ষয়টা বা অ্যাব্রেশনটা। এটা খুব আসে পরীক্ষাতে যে অবঘর্ষ ক্ষয় বলতে কি বোঝো এবং দ্রবণ ক্ষয়টা
বেশি ইম্পর্টেন্ট এটাতে যদি 2টো স্টার হয় অবঘর্ষতে, তাহলে দ্রবণ ক্ষয়তে 1টা স্টার হবে, সেই হিসেবে পড়বে। ঠিক আছে, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, এই পুরো প্রশ্নটাই ইম্পর্টেন্ট, এটা 3 মার্কসে আসে, যে নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কার্য করে। তখন এই 4টে ক্ষয় কার্য তোমাদের লিখতে হবে, ওপরে একটা ভূমিকা দিতে হবে, দিয়ে এই 4টে ক্ষয় তোমাদের লিখতে হবে, পাশে আঁকা দিতে হবে। এটাই তোমাদের লাস্ট স্লাইড, যেখানে অনেকগুলো কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি। পর্যায়ন কাকে বলে, আরোহণ অবরোহণের পার্থক্য, নদী অববাহিকা ও ধারণ অববাহিকার পার্থক্য, জলবিভাজিকা কি, উদাহরণ দাও, হামজা কি, নদীর জলক্ষরণ কি, অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের পার্থক্য কি। এর পরের প্রশ্নটা তো আমরা নেক্সট দিন পড়ব, এটা আজকে আমরা পড়ছি না। এইগুলো আমরা পড়লাম, আর তার সাথে সেটা হলো নদী বর্তন, আর একটা কি পড়ালাম, নদী কী কী পদ্ধতিতে ক্ষয়কার্য করে। আমি যেগুলো বললাম সেইগুলোর সাথে এইগুলো যেগুলো লিখে দেওয়া আছে সমস্তটা তোমরা পড়ে ভালো করে রিভাইজ করে নোট তৈরি করে নেবে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি বলে দেবো। আজকের ভিডিওটা পুরোটা দেখো, প্রচুর শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।